এসে একদম দেবনাথবাবুর পয়সা বাঁচাতে গিয়ে আমি কিন্তু দেবনাথবাবুর পয়সা বেশি খরচা করে সাড়ে 9টা বাজে খাও। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত। আজকে হচ্ছে বুধবার আর ঘড়ি কাটাতে বাজে এখন সকাল 7টা। তো এখন থেকেই ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে, সঙ্গে নিয়ে। বেশ কদিন যাবত তোমাদের সাথে কোনো রকম বড় ব্লগ কিন্তু আমি শেয়ার করতে পারছিলাম না। একটু অসুবিধা তো ছিল, সেই জন্যই কিছু পারছিলাম না। কিন্তু শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে প্রত্যেক দিন কী করেছি না করেছি সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করার আমি চেষ্টা করেছি। আশা করছি তোমাদের একটু হলেও ভালো লেগেছে। তোমরা তো জানো রবিবার দিনকে মনার বাড়িতে গেছিলাম, আর মনার বাড়িতে যাওয়া থেকে আসা পর্যন্ত যদি আমি বড় ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চাইতাম, কখনো সেটা শেয়ার করতে পারতাম না। তার তো তোমাদের প্রথমেই বললাম একটা কারণ ছিল আমি ব্লগ কেন শেয়ার করতে পারিনি। মনার বাড়িতে কিন্তু একদম ইন্টারনেট কানেকশান তো নেই, আর ফোনের নেটটাও পর্যন্ত চলে না, জানো তো। সারাদিন ফোন তো ওইভাবে ফেলে রাখতে হয়, কোনো কাজে লাগে না ফোন, মানে নিয়ে যাওয়া নিয়ে আসা, আর শুধু ব্লগ বানানো, কিন্তু তোমাদের সাথে শেয়ার একদমই করতে পারতাম না। রবিবার দিন বাড়ি আসতে পারিনি, সেই সোমবার আস্তে আস্তে সকাল 8টা মতন বেজে গেছিলো। তারপরে এসে সংসারে কাজ, পুজো, তারপরে ব্লগ রেডি করা, সেটা আবার পাবলিশ করা আমার পক্ষে তো একদমই সম্ভব হতো না। ওই জন্য ভাবলাম রবিবারে সারাটা দিন তোমাদের সাথে ছোট ছোট করে হলেও শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করে, আশা করছি দিনের দিন তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে পারবো, তোমাদের একটু হলেও আনন্দ দিতে পারবো। সেই জন্যই শর্ট ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করছিলাম। অনেক দিন ভাবছিলাম এই কথাগুলো তোমাদের সাথে শেয়ার করে তোমাদেরকে একটু মনের কথা খুলে বলি, কেন আমি শর্ট ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করছি, লং ভিডিওগুলো কেন দিতে পারছিলাম না। তোমরা অনেকেই আছো আমার লং ভিডিওগুলো তোমরা বেশি পছন্দ করো, শর্ট ভিডিওগুলো ভালোবাসো, কিন্তু খুব একটা তোমাদের পছন্দ হয় না যে দিদি ভাই কেন লং ভিডিওগুলো দিচ্ছে না। এই কারণেই দিতে পারছিলাম না কদিন। আবার আজকে থেকে শুরু করলাম, আশা করছি তোমাদের সাথে ঠিক ডেলি ব্লগ, ডেলি জীবনযাপন আজ থেকে চেষ্টা করব প্রত্যেক দিন তোমাদের সাথে শেয়ার করার। তা দেখো সকালবেলা কিন্তু সমস্ত কাজ সেরে এখন চলে এসেছি ছাদে। বিছনাটা কিন্তু গুছাইনি, বিছনার চাদর থেকে দুখানা ব্ল্যাঙ্কেট ছিল ছেলের গায়ে দেওয়া, ছোট ছোট দুটো সিঙ্গেল ব্ল্যাঙ্কেট, একটা মেয়ের একটা ছেলের, দুজনে দু ভাই বোন দুটোই গায়ে দিত, জানো তো। কিন্তু মেয়ে তো এখন শ্বশুরবাড়ি চলে গেছে, মেয়ে তো আর মেয়েরটা গায়ে দেয় না। এখন বাবু কি করে জানো তো, দুটো ব্ল্যাঙ্কেট মানে পুরো শীতটায় অল্টারনেট করে ব্যবহার করেছে, দুটোই ময়লা করে ফেলেছে। দুটো ব্ল্যাঙ্কেট তো একসাথে কাচা সম্ভব না, সেই জন্য একটা ব্ল্যাঙ্কেট আর আমার বিছনায় যা যা ছিল মানে বেড কভার, বালিশের কভার, সমস্ত কিছু ধরে কিন্তু আমি ছাদে নিয়ে চলে এসেছি। কেন এই জিনিসগুলো বাথরুমে বসে কাচা একটু তো অসুবিধা হবে, সেইগুলো আবার ছাদে নিয়ে আসো, সেইগুলো মেলো, অনেকটা ভারী হয়ে যাবে তো কাচার পরে। সেই জন্য আমি সেই রিস্ক নিইনি। আমি ভাবলাম ছাদে বসে একবারে কেচে ধুয়ে মেলে দিয়ে তারপরে নিচে গিয়ে স্নান টান করবো, আর বাকি কাজ যেগুলো রয়েছে সেগুলো সেরে নেবো। তাই ব্ল্যাঙ্কেটটা একটু গরম জল করেই নিয়েছিলাম, নীল বালতি দেখছো, নীল বালতির মধ্যে আমি গিজারে জল গরম করে নিয়েছি। সেই গরম জলটা দিয়ে এখন ওই গামলার মধ্যে ডিটারজেন্ট পাউডার দিয়ে ব্ল্যাঙ্কেটটা কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দিয়ে তারপরে যে বাদবাকি জামা কাপড়গুলো নিয়ে এসেছি আমার ডেলি ব্যবহার করা জিনিসপত্র আর রয়েছে বেড কাভার, সেইগুলো আগে কেচে মেলে দেবো, তারপরে লাস্টে ব্ল্যাঙ্কেটটা কাচবো। নাইলে না একসাথে সব গরম জলে ব্ল্যাঙ্কেটটা ভিজেছি, এবার একটু পা দিয়ে না ভালো করে একটু মারিয়ে দিতে হবে, নাইলে না ময়লাটা একদম উঠবে না, কারণ শীতের ময়লা তো, এগুলো একটু গরম জলে দিয়ে ভালো করে মারালেই কিন্তু ময়লাটা ভালো মতন ছাড়িয়ে যাবে। তারপরে কিন্তু হালকা করে, এটা তো আর কাচার মতন না যে আছড়ে আছড়ে কাচবো, অত ভারী ব্ল্যাঙ্কেট, এমনি পা দিয়ে যতটা কাচা যায় ততটাই কিন্তু কেচে নেবো। তো ওটা ওইভাবে সরিয়ে রেখে দিয়ে এবার বালতির মধ্যে কিন্তু জলের মধ্যে আমি সার্ফ নিয়ে নিয়েছি, ওর মধ্যে এবার বেড কভারটা কেচে তারপর বাদবাকি জামা কাপড়গুলো কেচে দেবো। ব্ল্যাঙ্কেট ওয়াশিং মেশিনে কাচা যায় কি কাচা যায় না সত্যিই কিন্তু আমি জানি না। তোমরা যদি জানো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, তাহলে আমার একটু সুবিধা হবে। যখন ধরো ইচ্ছা করবে না, কাচতে ভালো লাগছে না, তখন ওয়াশিং মেশিনে দিয়ে ওই জিনিসগুলো কেচে নিতে পারো। তোমরা কি জানো এই ব্ল্যাঙ্কেটগুলো কিন্তু লন্ড্রিতে কাচতে দিলে প্রত্যেকটা ব্ল্যাঙ্কেট কিন্তু 250 টাকা করে নেয়। ছোট বড় আমি দামটা জানি না, কিন্তু দেবনাথবাবু আমাকে বলছিল একটা ব্ল্যাঙ্কেট কাচতে 250 টাকা, মানে ছোট যেটা আমি আজকে ভিজেছি সেই ব্ল্যাঙ্কেটটা ধুতে কিন্তু 250 টাকা মতন খরচা পড়ে। এর আগে আমাদের ঘরে তো আরও দুটো বড় ব্ল্যাঙ্কেট আছে, সেইটা কিন্তু একবার কাচতে দিয়েছিল, সেটা কত পড়েছে সেটা আমি জানি না, কিন্তু ছোট ব্ল্যাঙ্কেটটা 250 টাকা মতন বলেছিল। কিন্তু সবসময় এই 250 টাকা করে ব্ল্যাঙ্কেট কাচতে দেওয়া সবসময় তো সম্ভব হয় না। তোমরা তো জানো দেবনাথবাবু একাই ইনকাম করে, আর সেই একার ইনকামেই কিন্তু আমাদের এত বড় সংসার, তারপরে ছেলে মেয়ে সবার প্রতি দায় দায়িত্ব সমস্তটাই কিন্তু দেবনাথবাবুর একার ঘাড়ে। ওই জন্য আমি চেষ্টা করি নিজের একটু পরিশ্রম বা একটু কষ্ট দিয়ে যদি কিছু সাশ্রয় করা যায়, এই ছাড়া তো আমি আর কিছু করতে পারবো না, এইটুকুই পারবো ওর সাথে থাকতে আর ওর কাঁধে কাঁধ মিলিয়ে এইভাবেই চলতে।
যে ভারী তোমাদের কি বলবো, জলে ভেজানোর পরেই বুঝতে পারলাম যে এত ভারী বাড়িতে কাঁচা একদমই সম্ভব না। তার জন্য দেখো কাচতে এসে একদম দেবনাথবাবুর পয়সা বাঁচাতে গিয়ে আমি কিন্তু দেবনাথবাবুর পয়সা বেশি খরচা করে ফেলেছি। রোদে তাকানো যাচ্ছে না। এই দেখো এমন কাঁচা কেচেছি পুরো গামলা কিন্তু একদম ফাটিয়ে দিয়েছি, বুঝেছো? এত ভারী আমি চাকাতেই পাচ্ছি না, কি করে ধোবো আমি নিজেই জানি না। প্লাস্টিকের গামলা এই কম্বল কাচা যায়? আমার সিলভারের বড় গামলা ওই বাড়িতে রয়েছে, জানো তো, আনা হয়নি কোনো। গামলাটা নতুন গামলা, আমি একদম ফাটিয়ে দিয়েছি, হবে না। সমস্ত কিছু আমার কাঁচা হয়ে গেছে, ধুয়ে একদম মেলে দিয়েছি, কিন্তু এই যে ব্ল্যাঙ্কেটটা কাচতে গিয়ে আমার একদম পুরো কোমর পিঠ পুরো একদম ছিঁড়ে যাচ্ছে। মানে এত ভারী জলে ভেজানোর পরে আমি বুঝতে পারলাম, আমি বললাম খুব ইজি হয়তো গরম জলের মধ্যে লিকুইড বা সার্ফ দিয়ে এটা সহজ মনে করেছি, ততটা সহজ না এটা কাঁচা বাড়িতে, খুবই কষ্টের। আমাকে দেবনাথবাবু বলেছিল দোকানে দিতে, আমি বললাম তাহলে বাড়িতে একটু কেচে দিই না, ছোটো আছে, মানে এক ছেলের শুধু গায়ে দেয় তো, ছোট্ট একটা ব্ল্যাঙ্কেট, আমি একটুখানি জলের মধ্যে করে ভিজালে পা দিয়ে, মানে গামলার মধ্যে ভেজালে পা দিয়ে পাড়ালেই কিন্তু ওটা পরিষ্কার হয়ে যাবে। কিন্তু তুলতে আমার যে কি কষ্ট হয়েছে তোমাদের বলে বোঝাতে পারবো না। খবরদার কেউ বাড়িতে যেন ব্ল্যাঙ্কেট কাচতে যেও না, ভীষণ কষ্ট, ভীষণ কষ্ট। ঢিলা হয়ে গেছে, হাত ফাত পুরো একদম ধরে গেছে, একদম তুলতে পারছি না। খুব কষ্ট করে ওখান থেকে নিয়ে এসে আমি এই চেয়ারের মধ্যে দিয়েছি। এবার স্নান পুজো বিছনা গুছানো সমস্ত বাকি রয়েছে। চলো এটা থাক, বাবু আর দেবনাথবাবু আসুক, দুজনে মিলে এটা একদম চিপড়ে ভালো করে দড়িতে দিতে হবে। দড়িতে দেওয়ার ক্ষমতা আমার নেই, ক্ষমতা আমার শেষ। তা দেখো কাচাকুচি করে একদম ভিজে পুড়ে চলে এসেছি, কিন্তু ঘরের কাজগুলো তো অনেক বাকি রয়েছে, সেগুলো করতে হবে আমাকে। ভাবলাম কি ভিজে গেছি, একবার স্নানটা করে পুজোটা সেরে নিই, তারপরে ঘরের কাজগুলো করব। তারপরে ভাবলাম যে না, এই কাজ যদি আমি ফেলে রাখি আর একবার যদি আমি স্নান করে নিই, আমার আর ইচ্ছা করবে না, কাজটা করাও হবে না, ওইভাবেই পড়ে থাকবে। তাই ভাবলাম যখনকার কাজ তখনই করে নিই, কিন্তু একটু অসুবিধা হচ্ছে ভিজে কাপড়ে কাজগুলো করতে। একবার যদি ঘরের কাজ শুরু করি না, থামতে তো ইচ্ছাও করে না, মানে এটার পর ওইটা করি, ওইটার পর ওইটা করি, কিন্তু আমাকে একভাবে কাজ করলে তো হবে না। এদিকে কিন্তু রোদ মাথায় উঠে গেছে, 8টা থেকে 8:30 মতন ঘড়ির কাঁটায় টাইম হয়ে গেছে। কখন যে আমি স্নান করব, কখন পুজো দেবো, এই চিন্তাটাও মাথার মধ্যে আবার ঘুরছে, জানো তো। একার হাতে সংসার না, এই জন্য না কাজগুলো করেও ঠিক আমি শান্তি পাই না। মানে কাজের মধ্যে যেটা সুখ শান্তি আছে না, সেটাও হয় না, মানে একটা করতে গেলে আরেকটা চিন্তা মাথার মধ্যে চলে আসে। তা দেখো বিছনাটা ভালো করে গুছিয়ে নিয়ে এবার বালিশের কভারগুলো ভরে নিচে বালিশগুলো জায়গা মতন গুছিয়ে রাখবো। আর বেডের মধ্যে কিন্তু আমার সবসময় একটা বেড কভার থাকে, কারণ বেড কভার আমার গরম পড়ুক আর শীত পড়ুক একটু পায়ের ওখানে দিতে কিন্তু আমার একটা অভ্যাস, আর দিলেও কিন্তু আমার বেশ ভালো লাগে। তো দেখো স্নান টান করে একদম চলে এসেছি ঠাকুর ঘরে, তাড়াতাড়ি করে পুজোটা সেরে নিলাম। আর আজকে ঠাকুর আসন দেখে বুঝতেই পারছো, ফুল ছাড়াই কিন্তু আজকে পুজো দিতে হলো। এটা কি ফুল গাছ কে জানে, মানে এতদিন ফোটেনি, জানো তো, শীতের সময় ফুলটা গরম করার সাথে সাথেই ফুলটা ফোটা শুরু করে। এটা কি ফুল গাছ তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। কেনই গেছিলাম আমি হনুমানজিকে দেখতে, সেইখানেও কিন্তু সেই পার্কে দেখেছি এই ফুল গাছটা, জানো তো। আমি কিন্তু মানার সময় মনে ছিল, কি বলেছিল যখন দোকান থেকে, তারপরে আর ভুলে গেছি কি ফুল গাছ আমি একদমই মনে করতে পারছি না। আজকে এতটা বেলা হয়ে গেছে, বুধবার দিন একটু লাড্ডু ফুল দিয়ে পুজো দেবো গণপতি বাপ্পার, আজকে পারলাম না, জানো তো। দূর্বা ছিল, কালকে রেখেছিলাম গুছিয়ে, সেই দূর্বা চন্দন দিয়ে বাবাকে আজকে পুজো দিলাম, আজকে আর পারলাম না। যে এত বেলা হয়ে গেছে, 8:30 বেজে গেছে, আমি কখন বাজারে যাব, পুজোর বাজার আনবো, তারপরে পুজো দেবো। আমি ভাবলাম ঠিক আছে বিকালে লাড্ডু ভোগ দিয়ে তোমাকে পুজো দেবো, এখন যা আছে সেইটুকু দিয়ে তুমি পুজো গ্রহণ করো। দিয়ে দেখো ঘরে চলে এসেছি, শরীরটা এত খারাপ লাগছে, মানে এত ভারী ব্ল্যাঙ্কেট জলে ভেজানোর পরে ও যে কি রূপ ধারণ করে সত্যি আমার জানা নেই। মানে আমার হাত পাত পুরো ধরে যাচ্ছে, জানো, একদম অবশ হয়ে গেছে, কোনো জোর পাচ্ছি না আমি। চুলটা তো একদম পুরো ভিজিয়ে স্নান করেছি না, মাথাটা একদম ভিজে রয়েছে, ওই জন্য গামছা দিয়ে তাড়াতাড়ি করে পুজোটা সারতে গেছিলাম। এবার গামছাটা চুল থেকে খুলে ভালো করে ঝেড়ে নিয়ে চলে আসলাম রান্নাঘরে। আর তোমরা অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করে বলেছিলে দিদিভাই হেয়ার ড্রাই দিয়ে চুলটা শুকাতে। আমি না খুব একটা চুলে না হেয়ার ড্রাই ব্যবহার করি না, জানো তো। এমনিতেই তো আমাদের চুল খুব কম, আর চুল খুব বেশি ওঠে আমাদের মাথা থেকে। ওই জন্য না যত হেয়ার ড্রাই, যত ইলেকট্রিক জিনিস মাথায় ব্যবহার না করা যায়, ততই কিন্তু আমাদের জন্য মঙ্গল। নাইলে কিন্তু চুল দুদিন পর পরই কিন্তু ভীষণ চুল উঠবে, চুল কিন্তু একদম
পাতলা হয়ে যাবে। আমি খুব কম ব্যবহার করি হেয়ার ড্রায়ারটা, হেয়ার ড্রায়ার থেকে ন্যাচারালভাবে চুলটা যাতে শুকানো যায় সেই চেষ্টাটাই করতে থাকি। অনেক হয়েছে শম্পা, আর বসে বসে আরাম করে ডাবের জল আর খেতে হবে না। এখন যদি আরও কিছুক্ষণ বসে বসে যদি আমি ডাবের জল খেতে থাকি না, এদিকে আমার রান্নাঘরে রান্নাবান্না করতে কিন্তু অনেকটাই সময় লেগে যাবে। সেই সময়টা কিন্তু আমার কাছে একদমই নেই। আমার ছেলে এক্ষুনি চলে আসবে, সেগুলো আমাকে সমস্ত কিছু গুছাতে হবে। আর এসেই দেখো শিলনোড়াটা ভালো করে ধুয়েই কিন্তু একদম মশলা বাটতে দাঁড়িয়ে পড়েছি। আর মশলাটা কেন আমি শিলনোড়ায় বাটছি জানো তো? অল্প মশলা তুমি বেশি মিক্সারে বড় বাটিতে দিতে গেলে না মশলাটা একদমই বাটা হয় না। আর পোস্ত কিন্তু বাটতে খুবই সমস্যা, ওই জন্য যখনই আমি সর্ষে পোস্ত বাটি তখনই কিন্তু শিলনোড়াটা বার করে নিই। কেন অল্প মশলা একটু আয় দেওয়ার জন্য আমাকে শিলনোড়াটা ব্যবহার করতেই হবে। মিক্সারে দিলে কিন্তু মশলাটা আয়ও দেয় না আর বাটাটাও ভালো হয় না। পোস্ত আর কাঁচা লঙ্কা কিন্তু বাটা হয়ে গেছে, আর বাটার সাথে সাথেই কিন্তু আমি শিলনোড়াটা এইভাবে ধুয়ে পরিষ্কার করে নিই। কেন লঙ্কা কিন্তু শিলনোড়ায় একদম রাখতে নেই, শিলনোড়ার নাকি বুক জ্বালা করে, এটা আমার দিদিমা বলতো। ধুয়ে নিয়েছি রেখেছি, ওটা কিন্তু পরে নামাবো, তার আগে রান্নাটা আমি বসিয়ে দিই আগে। পোস্তটা করব, তার সাথে কিন্তু একটু চিকেনও রান্না করব ছেলের জন্য। চিকেন তো আমাদের প্রত্যেক দিনই করতে হয়। আর আজকে পোস্তটা কী দিয়ে বানাবো বলো তো? সজনে ডাঁটা, তার সাথে লম্বা লম্বা করে আলু। সজনে ডাঁটাগুলো কিন্তু মনাদের বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম। ডাঁটা কিন্তু রোজ আনার পর থেকে মানে সোমবার থেকে খাওয়া শুরু করেছি, আজকে বুধবার হয়ে গেছে, টানা কিন্তু আমরা সজনে ডাঁটাগুলো খাচ্ছি। এখনও কিন্তু একদিন মতন হবে। তা প্রথমেই কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিলাম, পোস্ত মানেই তো সর্ষের তেল দিতেই হবে। সর্ষের তেলের মধ্যে শুকনো লঙ্কা, একটু কালো জিরে দিয়ে আলু আর সজনে ডাঁটাগুলো দিয়ে ভালো করে লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে। পোস্ত তো বেশিক্ষণ সময় লাগে না আর বেশি মশলাও লাগে না, মশলা তো আমার বাটা হয়েই গেছে। তারপর দেখো আলু সজনে ডাঁটা ভাজা হয়ে গেল, হলুদ নুন পরিমাণ মতন দিয়ে নিলাম ওর মধ্যে। হলুদ নুনটা দেওয়ার পরে কিছুক্ষণ একটু ভেজে নেবো। এবার কিন্তু পোস্ত যে বেটে রেখেছি সেই জলটা দিয়ে তার সাথে 2 চামচ মতন পোস্ত বাটাও দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে, আর পোস্ত দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ কষানোর প্রয়োজন পড়ে না, অল্প একটু গা মাখা করে ভাজা ভাজা করে নিলেই তারপরে পরিমাণ মতন একটু জল দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। তা দেখো ভাজা হয়ে গেছে, আর একটু অল্প করে কিন্তু জলও দিয়ে দেবো আমি পোস্তর মধ্যে, অল্প করে জল দিয়ে দিয়েছি, দিয়ে এবার ঢেকে রাখবো। নামানোর আগে একটু মিষ্টি দিলেই ব্যাস রান্নাবান্না কমপ্লিট। তা দেখো এদিকে চিকেন কষা অল্প মশলা দিয়ে রান্না করছি, তেল অল্প দিয়ে, আর এদিকে সজনে ডাঁটা আলু দিয়ে পোস্ত, ব্যাস দুপুরে এই রান্নাবান্না। দুপুরে খাওয়া দাওয়ার পরে একদম চলে আসলাম সন্ধেবেলা তোমাদের সাথে কথা বলতে। তা চলে এসেছি যাদবপুরে, আর বাড়ি থেকে বেরোনোর সময় তোমাদের সাথে কথা বলা হয়নি। যাদবপুরে এসেছি তো দুটো কারণে, এক হচ্ছে বৃহস্পতিবারের ফুল নিতে হবে ঠাকুরের সেই জন্য, আর হচ্ছে বাজারে আমাদের পুজো রয়েছে, মানে যাদবপুর বাজারে মায়ের মন্দিরে আজকে বাৎসরিক পুজো রয়েছে, সেখানেই প্রসাদ দেবে, সেটাও নিতে এসেছি। তা দেবনাথবাবু বললো তুমি তো অনেক দিন ধরে সারি সারি করছিলে, তা চলো কালীগঙ্গা থেকে একটু ঘুরে আসি। তা আমাকে যদি এরকম সুযোগ কেউ দেয়, তা সেই সুযোগকে আমি হাতছাড়া করতে পারি বলো তো? যেটা ভালো হবে দেবো। দারুণ লাগছে। পূজা হয়ে গেছে? হুম, দুপুরবেলা পেয়ে যাবে। কখন হয়েছে? দুপুরে। ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে। মাকে তো আমি দর্শন করলাম, তোমরাও কিন্তু দর্শন করো না। মার উপর থেকে চোখ কিন্তু আজকে সরানো যাচ্ছে না। দেবনাথ বাবুকে বললাম তুমিও কিন্তু মাকে অন্যরকম লাগে, দেখে আসো। ভাল লাগছে না? দারুণ লাগছে। যাদবপুর বাজার থেকে আমরা কিন্তু বাইরে বেরিয়ে দেখো সামনেই কিন্তু রয়েছে শিবগৌরীর এই মন্দির। এখানে কিন্তু শিবরাত্রি, নীলের বাতি সমস্ত কিছু এখানে হয়। তা চলো এবার বাড়ির দিকে যাবো। 9:30 বাজে, খাও। আমাদের বাড়ির পাশে প্রদীপ শঙ্কর এই লেকটা কিন্তু একদম সুন্দর করে সেজে উঠেছে, একদম লাল খাওয়ার মতন। কী যে ভালো লাগছে, আজকেই আমার চোখে পড়লো, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। চারিদিকটা যেন আলোয় ঝলমল করছে একদম। বাড়ির পাশে আমাদের এই রাস্তাটাই কিন্তু বাড়ির দিকে যেতে প্রদীপ শঙ্কর মন্দিরের পাশেই একদম। তা দেখো বাড়িতে চলে এসেছি, আর এক ব্যাগ ভরে কিন্তু শাড়ি নিয়ে এসেছি নিজের জন্য। তা কালকে ব্লগে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো।